প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নারগিন সুলতানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ, হাজারাদুজু ডিগ্রি কলেজ। আজকে আমাদের হাজারাদুজু ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের জন্য একটি অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করব। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ যে অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন ব্যয় ও আয়, এই অধ্যায়টি নিয়ে পাঠদান করব। তোমরা নিশ্চয়ই জানো এই অধ্যায়টি তিনটি অংশে বিভক্ত: উৎপাদন ব্যয় ও আয়। আমি আজকে উৎপাদন যে অংশটি আছে এই উৎপাদন অংশটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদনের উপকরণ, উৎপাদন অপেক্ষক, উৎপাদনের বিভিন্ন ধারণা এবং টিপিএপি ও এমপি নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আজকে আমাদের মূল শ্রেণী কার্যক্রম শুরু করছি। প্রথমেই আমি বলছি উৎপাদন কি। উৎপাদন মানে হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা বা উপযোগ সৃষ্টি করা। অর্থনীতিতে উৎপাদন কথাটি একটি বিশেষ অর্থ বা বিশেষ তাৎপর্য বহন করে থাকে। মানুষ আসলে নিজে নিজে কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, সে শুধু প্রকৃতি প্রদত্ত বিভিন্ন উপকরণকে আকারগত ও কাঠামোগত দিক পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলে। তাহলে যে প্রক্রিয়ায় মানুষ প্রকৃতি প্রদত্ত বিভিন্ন উপকরণের কাঠামোগত ও রূপগত দিক পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে তোলে সেটি হচ্ছে উৎপাদন। যেমন আমরা শ্রেণীকক্ষে যে বেঞ্চ ব্যবহার করি, সেটি প্রথম যেটা প্রাথমিক উপকরণ ছিল সেটা হচ্ছে গাছ থেকে প্রসেসিং করে আমরা সেটাকে কাঠ থেকেই কি করেছি, এই বেঞ্চ তৈরি করেছি। তাহলে এই বেঞ্চ তৈরির যে প্রক্রিয়া সেটি হচ্ছে একটি উৎপাদন প্রক্রিয়া। এখন আমি উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা করব। উৎপাদন করতে যে সকল বস্তুর প্রয়োজন সেগুলি হচ্ছে উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি: ভূমি, ল্যান্ড, শ্রম, লেবার, মূলধন, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন বা সংগঠন। আমি এখন উৎপাদনের যে চারটি উপকরণ রয়েছে সেগুলো বৈশিষ্ট্য সহ বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসি ভূমি বা ল্যান্ড। ভূমি বলতে আমরা মাটির উপরিভাগ বা ভূপৃষ্ঠের উপরিভাগকে বুঝি, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে শুধুমাত্র ভূপৃষ্ঠের উপরিভাগকে বোঝায় না। অর্থনীতিতে ভূমি বলতে সে সকল বস্তুকে বোঝায় যা মানুষের নিয়ন্ত্রণাধীন থেকে ও মালিকানায় থেকে আয় উপার্জনে সহায়তা করে। এখন ভূমির বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করব। ভূমি হচ্ছে প্রকৃতির দান। ভূমির যোগান সীমাবদ্ধ এবং ভূমির উর্বর শক্তির মধ্যে পার্থক্য থাকে। ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। আমি আবারও বলছি, ভূমি প্রকৃতির দান, ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির ক্ষেত্রে উর্বরা শক্তির পার্থক্য ঘটে, ভূমি স্থানান্তরযোগ্য নয় কিন্তু হস্তান্তরযোগ্য। অর্থাৎ আমি ভূমির যে তৃতীয় বৈশিষ্ট্য বললাম, ভূমির ক্ষেত্রে উর্বরা শক্তির পার্থক্য, এটা একটু বুঝিয়ে বলছি। যেমন সমতল ভূমি বা ভূমি তার প্রকৃতি ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন সমতল যে ভূমি রয়েছে সেটার উর্বরা শক্তি তুলনায় পার্বত্য যে অঞ্চলগুলো রয়েছে সেটার উর্বরা শক্তি একটু বেশি হয়ে থাকে। আবার 4 নাম্বার যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে ভূমি স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ ভূমি হচ্ছে হস্তান্তরযোগ্য। এটা আমরা এক মালিকানা থেকে অন্য মালিকানায় হস্তান্তর করতে পারি, কিন্তু ভূমিকে স্থানান্তর করা যায় না। এখন আসা যাক শ্রম বলতে শারীরিক শ্রমকে বোঝায়। উৎপাদন বা আয় অর্জনের কাজে নিয়োজিত শারীরিক বা মানসিক সকল প্রকারের পরিশ্রমকেই শ্রম বলা হয়। শ্রমের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে: শ্রম উৎপাদনের জীবন্ত উপকরণ। শ্রম হলো ক্ষণস্থায়ী, যা সঞ্চয় করা যায় না। শ্রমের যোগান বৃদ্ধি করা গেলেও সেটা হচ্ছে সময় সাপেক্ষ এবং শ্রম সক্রিয় উপকরণ হিসেবে বিবেচিত। এখানে আমি একটা কথা বলছি, শ্রম এবং শ্রমিক দুটি কিন্তু অঙ্গাঙ্গভাবে জড়িত, অর্থাৎ শ্রম এবং শ্রমিক হচ্ছে পরস্পরের অবিচ্ছেদ্য একটি অংশ। এখন আসা যাক মূলধনে। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান যা পুনরায় উৎপাদন কাজে সাহায্য করে থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে মূলধন বিষয়টি একটু পরিষ্কার হয়ে যাবে। মনে করি 2018 সালে আমরা 50 মণ ধান উৎপাদন করলাম, সেখান থেকে আমরা 10 মণ ধান রেখে দিলাম 2019, অর্থাৎ পরবর্তী বছরে আবার পুনরুৎপাদনে সেটি আমরা প্রয়োগ করব। তাহলে এক্ষেত্রে এই 50 মণের মধ্যে 40 মণ যেটা আমরা রেখে দিয়েছি ব্যবহার করেছি সেটা না, যে 10 মণ ধান আমরা পরবর্তী বছর পুনরুৎপাদন করার জন্য রেখে দিয়েছি, এই 10 মণ উৎপাদনী যে ধান রয়েছে সেটাই হচ্ছে মূলধন। মূলধনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে: মূলধন উৎপাদনশীল, মূলধন অতীত শ্রমের ফল, মূলধন হলো সঞ্চয়ের ফল এবং মূলধন হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ মূলধন হচ্ছে মূলধনের উৎপাদনশীল একটি উপাদান যেটি পুনরায় আমরা আবার উৎপাদন কাজেই ব্যবহার করে থাকি। এখন আসা যাক সংগঠন। সংগঠনকে ইংরেজিতে বলা হয় অর্গানাইজেশন। ভূমি, শ্রম ও মূলধন এই তিনটি উপকরণকে সংগ্রহ, সংযোজন এবং সংরক্ষণ করে
মুনাফা অর্জনের লক্ষ্যে যে সুনিপুণ প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকেই বলা হয় সংগঠন। আর যিনি এই কাজটা পরিচালনা করে থাকেন তিনি হচ্ছেন সংগঠক। সংগঠনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে সংগঠন, সংগঠক এবং উদ্যোক্তা তিনটি হচ্ছে এক বিশেষ প্রকারের শ্রম। সংগঠনকেও কিন্তু জীবন্ত বা সক্রিয় উপাদান হিসেবে বিবেচনা করা হয়। সংগঠক মুনাফা অর্জন করেন এবং সংগঠন যাবতীয় সকল ঝুঁকি গ্রহণ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ উৎপাদন কি জানলাম, উৎপাদনের উপকরণ সমূহ জানলাম, উৎপাদনের উপকরণ সমূহ সম্পর্কে তোমাদেরকে বৈশিষ্ট্য সহ একটু ধারণা দিলাম। এখন আমরা উৎপাদন অপেক্ষক নিয়ে আলোচনা করব। সাধারণত উৎপাদন এবং উৎপাদনের যে উপকরণ, এদের মধ্যে যে কারিগরি বা গাণিতিক সম্পর্ক, সেটি হচ্ছে উৎপাদন অপেক্ষক। তাহলে আমি বোর্ডে জিনিসটা লিখছি, অর্থাৎ উৎপাদন অপেক্ষকে আমি যদি লিখি কিউ সমান ফাংশন অফ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই উৎপাদনটা নির্ভর করছে এই উপকরণগুলোর উপর। এখানে এই ল্যান্ড এবং অর্গানাইজেশন স্থির থাকে বলেই আমরা সাধারণত বইতে দেখি কিউ সমান ফাংশন অফ এল কে, অর্থাৎ এই দুটি উপকরণকেই কিন্তু পরিবর্তনশীল বিবেচনা করা হয়। এখন উৎপাদন অপেক্ষকের মধ্যে দুটি বিভক্তি রয়েছে, সেটি নিয়ে আমি আলোচনা করব। উৎপাদন অপেক্ষক দুভাগে বিভক্ত, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। অর্থাৎ উৎপাদন অপেক্ষকের মধ্যে যে বিভক্তি রয়েছে সেটি দুই প্রকার, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে দুটি উপকরণের মধ্যে, অর্থাৎ এক্ষেত্রে দুটি উপকরণ থাকবে। দুটি উপকরণ মনে করলাম এল এবং কে, অর্থাৎ কিউ সমান ফাংশন অফ এল এবং কে। এখানে একটি উপকরণ থাকবে স্থির, একটি উপকরণ থাকবে পরিবর্তনশীল। অর্থাৎ যে উৎপাদন অপেক্ষকে একটি উপকরণ স্থির এবং অন্যটি পরিবর্তনশীল, সেটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। যেমন এটি হচ্ছে একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এখন আমি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকটি দেখাচ্ছি। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে দুইটি উপকরণই থাকবে পরিবর্তনশীল, অর্থাৎ এক্ষেত্রে কোনো স্থির উপকরণ থাকবে না। অর্থাৎ আমরা লিখতে পারি কিউ সমান ফাংশন অফ এল এবং কে। এক্ষেত্রে এল ও পরিবর্তনশীল, কেও পরিবর্তনশীল। অর্থাৎ যে উৎপাদন অপেক্ষকে দুটি উপকরণই পরিবর্তনশীল এবং কোনো স্থির উপকরণ থাকবে না, সেটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এখন আমরা উৎপাদনের খুব গুরুত্বপূর্ণ তিনটি ধারণা সম্পর্কে আলোচনা করব। উৎপাদনের খুবই গুরুত্বপূর্ণ তিনটি ধারণার মধ্যে প্রথমটি হচ্ছে মোট উৎপাদন বা টিপি। অর্থাৎ মোট উৎপাদন, যেটিকে আমরা টিপি দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ এটাকে বলা হয় টোটাল প্রোডাকশন। এখন আমি মোট উৎপাদনের সংখ্যাটা বলবো। কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী তার বিভিন্ন উপকরণ থেকে যে উৎপাদন লাভ করে তার মোট যে সমষ্টি, সেটি হচ্ছে মোট উৎপাদন। মোট উৎপাদনের একটি সূত্র রয়েছে, অর্থাৎ মোট উৎপাদন সমান Q1 প্লাস Q2 প্লাস Q3। এখন এই তিনটি ক্ষেত্রে প্রথমটি ক্ষেত্রে যদি আমরা উৎপাদন পাই 10 একক, দ্বিতীয়টির ক্ষেত্রে যদি পাই 20 একক এবং তৃতীয়টির ক্ষেত্রে যদি পাই 30 একক, তাহলে এই একজন উৎপাদনকারী এই তিনটি উপকরণ থেকে মোট যে উৎপাদন লাভ করেন তার সমষ্টি হচ্ছে 20, 30 এবং 30 টোটাল 60 একক। তাহলে এটি হচ্ছে মোট উৎপাদন। আমি আবারও বলছি, কোনো নির্দিষ্ট সময়ে একজন উৎপাদনকারী তার বিভিন্ন উপকরণের মধ্যে যে উৎপাদন লাভ করে থাকেন তার মোট সমষ্টি হচ্ছে এই মোট উৎপাদন। এরপরে উৎপাদনের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে, সেটি হচ্ছে গড় উৎপাদন, যেটিকে আমরা এভারেজ প্রোডাকশন বলে থাকি। এভারেজ প্রোডাকশনকে বা গড় উৎপাদনকে আমরা এপি দ্বারা লিখে থাকি। এপি অর্থাৎ গড় উৎপাদন মানে হচ্ছে এভারেজ প্রোডাকশন, যেটিকে এপি দ্বারা প্রকাশ করা হয়। এপি সমান হচ্ছে টোটাল প্রোডাকশন ডিভাইড বাই কিউ, অর্থাৎ মোট উৎপাদনকে উপকরণের পরিমাণ দ্বারা বা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে গড় উৎপাদন। আমরা জানি কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল এবং কে। এখন আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাচ্ছি, কিউ সমান যদি ফাংশন অফ শুধু এল হয় তাহলে এপি এল সমান হবে কিউ বাই এল। আবার কিউ সমান যদি আমি ফাংশন অফ কে ধরি তাহলে এপি কে সমান হবে কিউ বাই
কে, অর্থাৎ এক্ষেত্রে এখানে প্রথমে কেটা থাকবে স্থির আর এখানে এলটা থাকবে স্থির। তাহলে দেখা যাচ্ছে এটি সমান টোটাল প্রোডাকশন ডিভাইড বাই কিউ। এখন আসা যাক প্রান্তিক উৎপাদনে। প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন, এক একক উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয়, অর্থাৎ এক একক অতিরিক্ত উপকরণ নিয়োগ করলে মোট উৎপাদনের যে পরিবর্তন সেটাকে বলা হয় প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন, যেটাকে আমরা এমপি দ্বারা প্রকাশ করি। অর্থাৎ মার্জিনাল প্রোডাকশনকে আমরা এমপি দ্বারা প্রকাশ করে থাকি। মার্জিনাল প্রোডাকশন এমপি সমান হচ্ছে ডেল্টা টিপি ডিভাইড বাই ডেল্টা কিউ। এখানে কিউ মানে হচ্ছে এখানে দুটি উপকরণের কথা বলা হচ্ছে। কিউর মধ্যে এখানে দুটি উপকরণ আছে, একটা হচ্ছে এল, একটা হচ্ছে কে। এখানে ডেল্টা দ্বারা পরিবর্তন বোঝাচ্ছে, আর টোটাল প্রোডাকশন হচ্ছে মোট উৎপাদন, আর কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। তাহলে অতিরিক্ত এক একক উপকরণের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক উৎপাদন। এখন আমরা একটা চার্ট বা টেবিল করে এই তিনটা জিনিস অর্থাৎ টিপি, এপি এবং এমপি নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন একটি ছক এঁকেছি। দেখো, এই ছক অনুযায়ী এই সারণীটা থেকে আমরা এখন এল যেখানে পরিবর্তনশীল উপকরণ হিসেবে ধরা হয়েছে, কে হচ্ছে স্থির উপকরণ যার প্রত্যেকটি ঘরে 1 রয়েছে, টোটাল প্রোডাকশন দেওয়া আছে 5, 10, 15, 20 অর্থাৎ 5, 10, 15, 20। এই ছকটির উপর ভিত্তি করে আমরা প্রথমে এপি বের করবো। অর্থাৎ যেহেতু এটা এল এর পরিবর্তন দেখাচ্ছে তাই আমরা এটাকে এপিএল লিখতে পারি। এক্ষেত্রে আমি দেখাচ্ছি, এখানে আমি একটা সূত্র লিখেছি। দেখো, টিপি ডিভাইড বাই এল, অর্থাৎ এখানে কিউ সমান ফাংশন অফ এল কে হলেও কেটা হচ্ছে স্থির কিন্তু এলটা হচ্ছে পরিবর্তনশীল, তাই আমি এখানে এল লিখেছি। এখন দেখো, এই সূত্র অনুযায়ী এখানে যদি আমি বসাই তাহলে টোটাল প্রোডাকশনের প্রথম ঘরে যেটা আছে সেটা যদি বসাই তাহলে 5 কে আমি যদি 1 দিয়ে ভাগ করি তাহলে এখানে 5ই আসছে। দেখো, সেম ভাবে 10 দিয়ে 2 কে ভাগ করলেও 5 আসবে, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা ঘরেই কত আসবে? 3, 5, 15, এখানেও 5 আসবে, 4, 5, 20, এখানেও 5 আসবে। অর্থাৎ মোট উৎপাদনকে উৎপাদনের পরিমাণ দ্বারা যদি আমরা ভাগ করি, অর্থাৎ উৎপাদনের পরিবর্তনীয় উপকরণ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে গড় উৎপাদন, অর্থাৎ এভারেজ প্রোডাকশন। এখন আমি এমপিএল বের করব। খেয়াল করো, এমপিএল এর সূত্র যে সংজ্ঞাটি ছিল সেটা হচ্ছে এক একক অতিরিক্ত উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন। খেয়াল করো, তাহলে প্রথম ঘরে আমার শ্রমের যেহেতু এখানে পরিবর্তনশীল উপকরণ হিসেবে বিবেচ্য, প্রথম ঘরে 1 একক ছিল আমার শ্রমের নিয়োগ। এখন আমি 1 থেকে যখন 2 এ নিয়োগ পরিবর্তন করলাম তাহলে একক বাড়লো কত? 1। এখন এই 1টাকে যদি আমি ভাগ করি, এখানে প্রথম ঘরে যেহেতু মোট উৎপাদনের কোনো পরিবর্তন নাই তাহলে প্রথমটা নিশ্চয়ই 5ই হবে। প্রথমেই যখন আমি টিপিএল থেকে বা টিপি থেকে এমপিএল বের করবো তখন কি হবে? টিপি প্রথম ঘরে যা, এমপি প্রথম ঘরে আমি তা লিখে ফেলবো। তাহলে লিখলাম। এবার আসলে সূত্রের সাহায্যে যদি আমি বের করি কিন্তু সেম আসবে। যেমন পরিবর্তনশীল উপকরণ এল যখন 1 থেকে 2 এ বৃদ্ধি হলো তখন মোট উৎপাদন 10 থেকে 5 থেকে বেড়ে হলো 10। তাহলে আমি এটাকে কি করবো? এখন যদি আমি 10 থেকে অর্থাৎ দ্বিতীয় ঘর থেকে প্রথমটা বিয়োগ করি তাহলেও কিন্তু এখানে সেম মান আসবে। অর্থাৎ এক্ষেত্রে উৎপাদনের পরিবর্তনটা হচ্ছে কত? 5। এখানে 5 লিখছি। এখানে প্রত্যেকটা ঘরেই কিন্তু উৎপাদনের পরিবর্তন হবে 5। কিন্তু তোমরা সূত্র ইউজ করেও লিখতে পারো, অথবা টিপিএল এর প্রথম ঘরে যা, এমপিএল বের করার সময় প্রথম ঘরে আমরা তা লিখে ফেলবো, তারপর দ্বিতীয় ঘর থেকে প্রথমটা মাইনাস করবো, তারপর তৃতীয় ঘরটা থেকে দ্বিতীয়টা মাইনাস করবো, চতুর্থ থেকে তৃতীয়টা মাইনাস করে করে আমরা বের করবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এভাবে টিপি, এপি এবং এমপির মানগুলো, টিপির মানগুলো দেওয়া থাকলে এপি এবং এমপি বের করতে পারবে। এখন আমি এই ছক অনুযায়ী তোমাদেরকে টিপি রেখাটাই অঙ্কন করে দেখাচ্ছি। তোমরা একই রকম ভাবে বাসায় এপি এবং এমপি রেখাটা অঙ্কন করবে। দেখো, এক্ষেত্রে আমাদের টিপির মানগুলো কি? এখানে টিপির মানগুলো হচ্ছে 5, 10, 15, 20। এখন আমরা প্রত্যেকটা ঘর সমান দূরত্বে নিব। দেখা যাচ্ছে লম্ব অক্ষে আমি ধরলাম টিপি বা টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশনকে আমরা লম্ব অক্ষে দেখালাম, আর ভূমি অক্ষে দেখালাম কি? এই যে উৎপাদনের উপকরণ, অর্থাৎ উৎপাদনের যেটা পরিবর্তনশীল উপকরণ সেটা হচ্ছে এল। এল যেহেতু পরিবর্তনশীল উপকরণ তাই এখানে আমি এল লিখে কেটার উপর একটা টান দিয়েছি, কারণ এখানে কেটা স্থির আছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের নিয়োগের পরিমাণ ছিল 1, 2, 3, 4। এটাকে আমি 4টা ভাগে ডিভাইড করলাম। এখন আমি চিত্র অঙ্কন করব। দেখা যাচ্ছে এল যখন 1, আমাদের মোট টোটাল প্রোডাকশন ছিল 5 একক। এখন আমি এখান থেকে একটা ভূমি থেকে টান দিব, লম্বা একটা টান দিব, তাহলে এখানে একটা বিন্দু দিলাম। যখন আমি আমাদের নিয়োগের পরিমাণ বাড়ালাম, আমাদের শ্রমিকের নিয়োগ বা শ্রমের নিয়োগ বাড়ালাম 1 থেকে 2, তখন আমাদের উৎপাদন বেড়ে দাঁড়ালো কত? 10 একক।
শ্রমিকের নিয়োগ যদি আমি আরো বাড়াই, অর্থাৎ 3 একক হয়, তাহলে উৎপাদন বেড়ে হয় 15 একক। এভাবে শ্রমিকের নিয়োগ আরো বাড়িয়ে যদি 4 একক করা হয়, তাহলে উৎপাদন আরো বেড়ে হয় 20 একক। এখন আমি 4টা থেকে যে বিন্দু পেলাম সেই বিন্দুগুলো যোগ করে দিব। যোগ করে দিলে যে রেখাটি পাবো সেটা হচ্ছে টোটাল প্রোডাকশন তার, এবং এই বিন্দুগুলোকে আমি এ, বি, সি এবং ডি দ্বারা যুক্ত করলাম। এখন আমি রেখার যে চিত্রটা আমরা অঙ্কন করলাম, পরীক্ষায় যদিও আসে চিত্র অঙ্কন করে, কিন্তু বর্ণনাও দিতে হবে। আমি বর্ণনাটা একটু বলে দিচ্ছি। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের উপকরণের নিয়োগ দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে মোট উৎপাদন দেখানো হয়েছে। এতটুকু আমরা লিখবো। তারপর আমরা লিখবো শ্রমিকের নিয়োগ যখন 1 একক বা উপকরণের নিয়োগ যখন 1 একক, মোট উৎপাদন 5 একক, যা এ বিন্দু দ্বারা যুক্ত করা হয়েছে। এরপর শ্রমিকের নিয়োগ যখন বাড়িয়ে 2, 3 ও 4 করা হয়, আমাদের উৎপাদনের পরিমাণ অর্থাৎ মোট উৎপাদনের পরিমাণও কিন্তু বেড়ে ক্রমান্বয়ে 10, 15 এবং 20 হয়, যা যথাক্রমে বি, সি ও ডি বিন্দু দ্বারা যুক্ত করা হয়েছে। এখন এ, বি, সি ও ডি এই 4টা বিন্দু যুক্ত করে আমরা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী যে রেখাটি পাবো সেটা হচ্ছে টিপি বা টোটাল প্রোডাকশন কার্ভ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায়, আমি এখানে যে ছকে যে মানগুলো বের করলাম সেগুলো আমি শ্রমের পরিবর্তন সাপেক্ষে বের করেছি। তোমরা বাসায় এটা একটা এসডব্লিউ করবে, যেখানে এই শ্রমটা ধরবে স্থির আর মূলধনটা ধরবে কি পরিবর্তনশীল। এবং এই চার্টে আমি তো টিপিএল একে দেখালাম আজকে, তোমরা বাসায় এপিএল এবং এমপিএল লাগবে, যেখানে এই সূচিটাতে যেহেতু মানগুলো স্থির, অর্থাৎ প্রত্যেকটা ঘরের মান 5, এই দুটি রেখাই কেমন আসবে, ভূমি অক্ষের সমান্তরাল আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের যে উৎপাদনের অংশটা আছে সেটা বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমরা বাসায় অনুশীলন করবে এবং খুব সুন্দর করে, খুব সহজে উৎপাদনের অংশটা নিজেদের মধ্যে ধারণ করতে পারবে। খুব শীঘ্রই আমি এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।